উপন্যাসের আজকে পাঠ করব সপ্তম পর্ব। কুসুমের সঙ্গে কিন্তু শশীর আর একদিন ঝগড়া হইয়া গিয়াছে। রাত্রে একদিন হঠাৎ কুসুমের পেটে ব্যথা ধরিয়াছিল, অসহ্য প্রাণঘাতী ব্যথা। শশীকে না ডাকিয়ে উপায় ছিল না। রাত্রে, বিশেষত শীতের রাত্রে ঘুম ভাঙাইয়া বিছানা ছাড়িয়া উঠিয়া গিয়া ডাক্তারি করাটা শশীর এখনো ভালো রকম অভ্যাস হয় না। প্রথমে সে একটু বিরক্তই হইয়াছিল। পেটে ব্যথার জন্য হারু ঘোষের বংশে কে কবে ডাক্তার ডাকিয়াছে, একটু গরম তেল মালিশ করে দিলেই হইতো। কিন্তু কুসুমের ব্যথার প্রতাপ দেখিয়া শশীর বিরক্তি টেকে নাই। বলিক, কে জানে কি খেয়েছিলে পরাণের বউ? জবাব দিয়েছিল মতি। বউ আজ কিছু খায়নি ছোটবাবু, দাদার সঙ্গে ঝগড়া করে সারাদিন উপোস করেছে। একাদশীর দিন এই স্ত্রী মানুষ করলো উপোস, হবে না? কথাটা সাংঘাতিক। একাদশীর দিন এই উপবাস করার কথাটা, এমন কাজ করিবার মতো বুকের পাটা কুসুম ছাড়া আর কারো হইতো না কিনা সন্দেহ। কিছু খাওনি পরাণের বউ? খেয়েছি, খাবো না কেন? একটা মাছের আঁশ খেয়েছি, কুসুম ধুকিতে বলিয়াছিল। তাহা হইলে একাদশীর দিন উপবাস করে নাই? ঝগড়ার কথাটাই সত্য, একাদশীর উল্লেখটা মতির অনর্থক করিয়াছে। শশীর হঠাৎ রাগ করে গিয়াছিল। কেন, কি বৃত্তান্ত না জানিয়া মতি অমন যাতা মন্তব্য করে কেন? কিন্তু কুসুমের কি হইয়াছে? কলিক, পেটের ব্যথাটা বড় রহস্যময় অসুখ। পরীক্ষা করে দেখিবার উপায় নাই, সত্য কি মিথ্যা বুঝিবার উপায় নাই। থার্মোমিটার, স্টেথোস্কোপের কোনোটাই কাজে লাগে না। রোগী যা বলে তাই সয়। ব্যথাটা ডান দিকে বলিলে ডান দিকে, ঝিলিক দেওয়া ব্যথা বলিলে ঝিলিক দেওয়া ব্যথা, চঞ্চনে একটানা ব্যথা বলিলে চঞ্চনে একটানা ব্যথা। সন্দেহ করিবার জো নাই। কুসুমের বর্ণনা শুনিয়া শশী কিছুই বুঝিতে পারে না। পরাণকে সে আড়ালে ডাকিয়া লইয়া গিয়াছিল। খানিক পরে বাড়ি গিয়া পাঠাইয়া দিয়াছিল ওষুধ, নিজে আর ফিরিয়া যায় নাই। এই হইল তাহার অপরাধ। পরদিন খবর লইতে গিয়া দেখে কুসুম আগুন হইয়া আছে। মরিনি, এই আপনার টাকা। কুসুম সত্যি আঁচলে বাঁধা 2টি টাকা শশীর সামনে রাখিল। শশীর বুঝিতে বাকি রহিল না, এই উদ্দেশ্যই সে আঁচলে টাকা বাঁধিয়া ঘরের কাজ করিতেছিল। মতি বলিল, তোর কি আস্পর্ধা বউ? বুঝি নাই, বুঝি অনেকদিন আগে শ্বশুরবার চলিয়া গিয়াছে। সে থাকিলে অন্য কিছু বলিত, আরও ঝাঁঝালো কিছু। কুসুম শান্তভাবে বলিল, মা একলা গোয়াল সাফ করছে, যা তো মতি, লক্ষ্মীটি হাত লাগাবি যা। সুদেবের সঙ্গে তোর বিয়ের পরামর্শটা ছোটবাবুর সঙ্গে করে নি। মা যেন গোয়াল ঘুম ফেলে ছুটে আসে না বাবু, কাজ সেরে একেবারে চান করে আসবি, ছোটবাবুর বসবে। কুসুম হুকুম দিতেও জানে, কেন জানিবে না। সকলে মিলিয়া তোষামত করিয়া গরু কেনার জন্য তাহার অনন্ত জোড়া বাগাইয়া লয় নাই, সেও ছাড়িবার কেন? মাঝে মাঝে ভয়ানক দরকারের সময় শশীর সঙ্গে এখন সে যে কলহ করিবে, এমনি দরকারের সময় হুকুম তাহার সকলকে মানিতে হইবে। মতি চলিয়া গেলে শশী বলিল, ওষুধ খেয়ে কাল তোমার পেট ব্যথা কমেনি নাকি বউ? ওহ, ভারী ওষুধ, কটা এইটুকু সাদা বড়ি, ওষুধ না ছাই, নিজের একবার আসতে পারেননি? বাড়ি খেয়ে ব্যথা যদি না কমতো? এরকম অকৃতজ্ঞতা ব্যথা তাহা হইলে কমিয়াছিল। রাত্রে একবার উঠিয়া আসিয়া দেখিয়া গিয়া ওষুধ দিল, ওষুধ খাইয়াও ব্যথা কমিল। তবু কুসুমের মন উঠে নাই। শশী বিরক্তি বোধ করিল। সব তোমার বিষয়ে একটু বাড়াবাড়ি আছে বউ। কি আছে বাড়াবাড়ি? হ্যাঁ গো ছোটবাবু, আছেই তো। তা যাই বলেন, 1 ঘন্টা ধরে বুক পরীক্ষা, ম্যালেরিয়ার জ্বর হলে আমি করি না, সে বুক পরীক্ষা করিবে, সে কি ডাক্তার? কুসুমের মনটা শশীর বোধগম্য হয় না। পেট ব্যথার জন্য কাল 1 ঘন্টা টেথোস্কোপটা ওর বুকে লাগাইয়া হৃদস্পন্দন শুনিলে ও কি খুশি হইত? কুসুমের মাথা ধরার চিকিৎসা বোধ হয় পা টেপা। সে ডাক্তার মানুষ, এসব পাগলামিকে প্রশ্রয় দিলে তাহা চলিবে কেন? টাকা পেলে কোথায় পরাণের বউ? যেখান থেকেই পাই, আপনার ভিজিট দিয়েছি, নিয়ে যান। কোথা থেকে পেয়েছো না বলে নিতে পারি না বউ। কেন, চুরি করেছি ভাববেন নাকি? শশী ভাবিল, এই বেশ সুযোগ পাওয়া গিয়াছে। কুসুমের এই কথাটাকে পরিহাসে দাঁড় করাইয়া দিলেই সে হাসে ঠান্ডা হইয়া যাইবে। তা আশ্চর্য কি, চুরি না করলে তুমি টাকা পাবে কোথায়? রোজগার করো।
কুসুম বলিল, আমার বাবা ঢের রোজগার করে, তাই বলে আমার কি আপনার তুল্লি? লোকের গলা ছুরি দেওয়া পয়সায় আমরা বড়লোক হইনি, তাই আপনারা গরিব বললেন গরিব, চোর বললেন চোর। শশী মুখ কালো করিয়া বাড়ি ফিরিল। সারাদিন তাহার মন খারাপ হইয়া রহিল। নিজে চারিদিকে সে যে শিক্ষা ও সভ্যতার খোলটি সযত্নে বজায় রাখিয়াছিল, কুসুম তাহাতে বোধ ফাটল ধরাইয়া দিয়াছে। কুসুমের কথা মিথ্যা নয়। হারু ঘোষের চেয়ে তাহার বাবা কি একদিন গরিব ছিল না? লোকের গলায় ছুরি দিয়াই গোপাল যে পয়সা করিয়াছে, এ কথারও প্রতিবাদ চলিবে না। গোপালের চেয়ে কুসুমের বাবা ঢের বেশি ভদ্রলোক। কুসুমকে তাহার বাবা মধ্যে মধ্যে পত্র লেখে। গোপালের সাধ্য নাই অমন সুন্দর হস্তাক্ষরে ওরকম চিঠি লিখিতে পারে। ঠিকানায় কুসুমের নামটা বাংলায় লিখাইয়া কুসুমের বাবা বাকিরা লেখে ইংরেজিতে। গোপাল ACBDও চেনে না। অপমানটা করিবার সময় কুসুম হয়তো এইসব কথাও মনে রাখিয়াছিল। গ্রামের লোকেরা তাহাকে যে ছোটবাবু বলে ডাকে, ইহাতে শশীর গৌরব কিছু নাই। এটা উপাধি মাত্র, শুধু নাম, সম্মান নয়। গোপালের মক্কেলেরা শিশুকালে আদর করিয়া তাহাকে ছোটবাবু বলে ডাকিত। ডাকটা কি করিয়া গ্রামে ছড়াইয়া গিয়াছে এবং টিকাইয়া আছে, এসব ভুলিয়া গিয়া সে কি অহংকারী হইয়া উঠিতেছিল? সকলের সঙ্গে ছোটবাবুটির মতো ব্যবহার শুরু করিয়া দিয়াছিল। শশীর আত্মসম্মান অত্যন্ত আহত হইয়াই রহিল। সে ভাবিল, আমার ও রকম সকম দেখে কুসুম হয়তো মনে মনে হাসে। কুসুম হয়তো ভাবে, আঙুল ফুলে কলা গাছ হলে এমনই করে মানুষ। বাপের চুরি চামারির পয়সায় লেখাপড়া শিখে এত কেন? কুসুম ক্ষমা চাহিতে আসিল দিন চারেক পরে। দুপুরবেলা চুপি চুপি চোরের মতো। শশীর ঘরের পিছনে বাগান। বাগানে লিচু হয়, আম হয়, কাঁঠাল হয়, কপি হয়, নোটের শাক হয়, তীব্রগন্ধি কাঁঠালি চাপা, লাল বোটা শিউলি ফুল ফোটে। বাগান দিয়ে আসিয়া ঘরে জানালার ফাঁকে ফিস ফিস করিয়া কুসুম ডাকিল, ছোটবাবু শুনুন। শশী ঘুরিয়া বাগানে গিয়া দেখে, জানলার নিচে তাহার অত সাধের গোলাপ চারাটি কুসুম দুই পায়ে মারাইয়া মাটিতে পুঁতে দিয়াছে। গাছটা মারালে কেন বউ? কিসে দাঁড়াচ্ছ? দেখে দাঁড়াতে হয়। শশীর সাধের ফুলের চারাকে হত্যা করিয়া শুরু করিল কুসুমের কাজ হইল। শশী তাকে ক্ষমা করিয়া ফেলিল সমস্ত অপরাধ। আজ পর্যন্ত কুসুম তাহার কাছে যত অপরাধ করিয়াছে সব। কুসুম বলিল, চার রাত সে ভালো করিয়া ঘুমায় নাই। কথাটা শশী বিশ্বাস করিল। কুসুম অম্লান বদনে মিথ্যা বলে জানিয়া বিশ্বাস করিল, কারণ কুসুমের মুখে কথাটার প্রমাণ ছিল এবং চোখে ছিল জল। কুসুম আরো বলিল, কয়েকদিনের মধ্যে সে বাপের বাড়ি চলিয়া যাইবে। তার বাবা ভুবনেশ্বর পত্র দিয়াছে। ছোটবাবুকে রাগাইয়া চলিয়া যাইবার কথাটা ভাবিতে তাহার এমন খারাপ লাগিতেছিল, তাই ক্ষমা চাহিতে আসিয়াছে। আমার এই স্বভাবের জন্য কেউ আমাকে দু চোখে দেখতে পারে না। মুখের আমার আটক নেই। শশী জিজ্ঞাসা করিল, সেদিন রাতে তোমার কি হয়েছিল বলো তো? সত্যি বলো। পেট ব্যথা করছিল? জিভ দেখি। কুসুম সলজ্জভাবে জিভ দেখাইল। জিভ তো পরিষ্কার। জিভ পরিষ্কার হবে না কেন ছোটবাবু? না, জিভ অপরিষ্কার থাকিবার কোনো কারণ নাই। কুসুমের স্বাস্থ্য বাহিরের ফাঁকি নয়, ভেতরেও সে খুব মজবুত। কুসুমকে শরীর এই জন্যই ভালো লাগে। 10 বছরের একবার এক রাতে শুধু একটু পেটের ব্যথায় কষ্ট পায়, আর কোনো রোগ বালাই নাই। এই তো চাই সব বাঙালি ঘরের মেয়ে। তো এরকম স্বাস্থ্য হলে জাতটা আজ ডুবিতে বসিত না। শশী এই কথাও ভাবে। জানালা দিয়া উৎসুক দৃষ্টিতে ঘরের ভিতর চাহিয়া কুসুম বলিল, আপনার ঘরটা একটু দেখে যাব ছোটবাবু। চলো না, সিন্ধু ওদের কাউকে রাখি। না, আমি একাই দেখে যাই। কুসুম একাই শশীর ঘর দেখিল। শশী জানিত এটা উচিত নয়, কিন্তু বারণও সে করিল না। ভাবিল, ও যদি বদনামের ভয় না থাকে, আমার বইয়ে গেল, আমি তো ডাকিনি। শশীর ঘর দেখিয়া কুসুম বলিয়াছিল, বেশ সাজানো ঘর, কিন্তু জাদুঘর মিউজিয়ামের মতো। মানুষের শোবার ঘরে কি আর দেখিবার থাকে? বড় আলমারি দুটি, 5টি তাক। একটি আলমারিতে ঠাসিয়া বই ভরিয়া কুলাই নাই, মাথার ওপরে উঁচু করে সাজাইয়া রাখা হইয়াছে। অপরটির ওপরে তাক 3টিতেও ডাক্তারি বই সাজানো। নিচের তাকে চকচকে ডাক্তারি যন্ত্রপাতি। কোনটি কি কাজে লাগে? কুসুম জিজ্ঞাসা করিল। কুসুমে যেন তাড়াতাড়ি নাই, যতক্ষণ খুশি শশীর ঘর থাকিতে পারে। দেয়ালে কয়েকটা ছবি আর ফটো টাঙানো আছে। কুসুম অন্য মনস্কের মতো সেগুলি দেখিল। ফটোগুলি অধিকাংশ শশীর বাড়ির স্ত্রী পুরুষের। কোনো মন্তব্য নিষ্প্রয়োজন। কুমুদের ফটোটা দেখিয়া কুসুম বলিল,
এই সেই লোকটা না? গত বৎসর শশী দেয়ালে এক গোছা ধানের শীষ টাঙাইয়া দিয়াছিল, দেখিয়া কুসুম ভারী খুশি। কাঠের বাক্সে কি আছে? ওষুধ দেখি। এই ছোট আলমারিতে ওষুধ রাখিয়াছে। আবার বাক্সে কেন? এ ঘরে আপনি একা শোন ছোটবাবু? একাই শুই। তা বউ আসতে আর দেরি কত? শিগগির বাপের বাড়ি চলে যাব ছোটবাবু, আর আসবো না। আসবে না? সে কি? শশী অবাক হইয়া গেল। কুসুম একটু ভাবিল। আসবো, অনেক দেরি করে আসবো, হয়তো বছর, নয়তো পরের বছর, ঠিক কিছু নেই। আচ্ছা যাই ছোটবাবু। শশী বলিল, কি করে যাবে? বাবা ওদিকে দাওয়ায় এসে বসেছেন, ঘুমিয়ে উঠলেন। তবে? কুসুম জিজ্ঞাসা করিল। সে যে বিশেষ ভয় পাইয়াছে মনে হয় না। বিপদে কুসুম শান্তই থাকে, বিচলিত হয় না, দিশেহারা হয় না। শশী বলিল, একটু বসো, বাবা এক্ষুনি বাইরে চলে যাবেন। তবে দরজা বন্ধ করে দিন। দেখতে পান যদি। কে জানে তো, নিয়তি আজ গোপাল হইয়া ঘুম ভাঙাইয়া এদিকে দাওয়ায় বসিবে। আজ 7 বছর পরে। পূজার পর গাউদিয়া স্বাস্থ্য ক্রমে ক্রমে ভালো হয়, ম্যালেরিয়া কমিয়ে আসে, কলেরা বন্ধ হয়, লোকের ক্ষুধা বাড়ে, মাছ দুধ সস্তা হয়, নিউমোনিয়া ও ইনফ্লুয়েঞ্জায় কেবল 2 জন মারা যায়। সে কিছু নয়। অগ্রহায়ণ পৌষ মাসে খালের জল অনেক কমিয়ে আসে, মাঘের শেষাশেষি ডোবা শুকাইয়া যায়, চৈত্র মাসে অনেক পুকুরে 2-1 হাত জল থাকে মাত্র। বৈশাখে বৃষ্টি না হইলে অধিকাংশ পুকুর শুকাইয়া ওঠে, তখন গ্রামে বড় জলের কষ্ট। শীতলবাবুর বাড়ির সামনের বড় দিঘিটার জল খাইয়া গাউদিয়া, সাঁতগা আর উখরা লোক প্রাণ ধারণ করে। বাবুর দিঘিতে বাবুদের বাড়ির লোক ছাড়া কাহারও দেহ ডুবানো নিষেধ। দারোয়ান লাঠি ঘাড়ে পুকুর পাহারা দেয়। শীতলবাবুর ছেলেরা, ভাগ্নেরা আর কম বয়সী মেয়েরা দিঘি তোলপাড় করিয়া স্নান আরম্ভ করিলে লাঠিতে ভর দিয়া সে এককাল হাসে। ঘাট ছাড়া গ্রামের লোকের অন্য কোথাও কলসি ডুবানো বারণ। শীতলবাবুর বাড়ির ছেলে মেয়েরা স্নান করিয়া গেলে 2-3 ঘন্টা ঘাটের কাছে জল কাদা হইয়া থাকে। জল লইতে আসিয়া কেহ বলে, খোকা বাবুদের একটু সাবধানে স্নান করতে বলতে পারো না দারোয়ানজি? দারোয়ান বলে, দিঘি কিসকো তুমারা? তা বটে, দিঘিটা বাবুদের বটে, কিন্তু বৈশাখ মাস আসিতে এখন দেরি আছে। বৈশাখ মাসে এবছর খুব ঝড় বৃষ্টি হইবে কিনা এখনো হইতে তা বা কে বলতে পারে। শীতকালটা গ্রামের লোক সুখে কাটায়। কই, মাগুর, শোল মাছ প্রচুর পাওয়া যায়। যাদের ডোবা আছে, ডোবা শুকাইয়া আসিলে জল ছেঁচাইয়া ঝুড়িখানেক মাছ পায়, তার মধ্যে খলসি আর ল্যাঠা মাছই বেশি। এই খাল আর খালের চিকরি কাটা দেশে ভালো রাস্তা নাই, কিন্তু শীতকালটা দেশে কাটাইবেন সংকল্প করিয়া বিমলবাবু সপরিবারে একটা মোটর গাড়ির সঙ্গে করিয়া গ্রামে আসিলেন। বাজিতপুরে মোটর গাড়ি আছে, কিন্তু গাউদিয়া আয় মোটর গাড়ি। কুসুম শশীকে বলে, সেবার কলকাতায় মোটর গাড়ি চড়েছি, বিয়ের আগে যেবার কলকাতায় গিয়েছিলাম বাবার সঙ্গে। শশী বলে, তোমার সে কথা মনে আছে? কুসুম অবাক হইয়া বলে, বাহ, মনে থাকবে না? কতদিন আর হলো? 8 বছর কি 9 বছর? আমার বয়স কত ভাবেন? 25, দূর 22 বছর। সুদেবের সঙ্গে মতির বিবাহের প্রস্তাব ভাঙিয়া গিয়াছে। কুসুম ইদানিং আর ও কথা উত্থাপনও করিত না। মতির বিবাহ হোক বা না হোক, তাহার যেন কিছুই আসিয়া যায় না। পরাণ যদি বা রাত্রে কোনোদিন কথাটা তুলিত, কুসুম হাই তুলিয়া বলিত, তাহার কোনো মতামত নাই। কোনোদিন কিছু না বলিয়াই সে ঘুমাইয়া পড়িত। এদিকে নিতাই তাগাদা দিতেছিল, এত বেশি তাগাদা দিতেছিল যেন বিবাহটা সুদেবের নয়, তাহার নিজের। শশীর সঙ্গে আর একবার পরামর্শ করিয়া শেষে পরাণকে বলিতে হইয়াছে, না, সুদেবের সঙ্গে মতির সে বিবাহ দেবে না। নিতাই শান্তভাবে কথাটা গ্রহণ করিতে পারে নাই। লোভ দেখাইয়াছে, সদুপদেশ দিয়াছে, মেজাজ গরম করিয়াছে, কিন্তু না, পরাণ রাজি নয়। ছোটবাবু বারণ করে দিয়েছে। হারুদা মরলে তাকে কে পুড়িয়েছিল রে পরাণ? কান দিয়েছিলি কে? ছোটবাবু যখন বারণ করেছে, ব্যাস, তবে আর কি? ছোটবাবুর কথা বাক্যি বটে। আমার নিজের বুদ্ধি নেই, মতির বিয়ে আমি শহরে দেব, ভদ্র ঘরে। এই কথাটা পরাণ না বলিলেও পারিত। যাই হোক, তারপর সুদেব নিতাইয়ের নামে বাজিতপুরে মামলা রজ্জু করিয়াছে। অভিযোগ গুরুতর। গচ্ছিত ধন
অপহরণ, বেআইনি আটক আর মারপিট। গায়ের জ্বালায় সুদেব নালিশ করিয়াছে বটে, কিন্তু কিছু প্রমাণ করিতে পারিবে কিনা সন্দেহ। নিতাই বিচক্ষণ সংযমী মানুষ, হঠাৎ কিছু করিয়া আসিবার লোক সে নয়। প্রাণ রাখিয়া অপকর্ম সে কখনো করে না। একদিন বাজিতপুর ফেরত নিতাইয়ের সঙ্গে শশীর রাস্তায় দেখা হইল। এই মামলার ব্যাপারে নিতাইকে অপরাধী সন্দেহ করিয়াও শশী রাগ হইয়াছে সুদেবের ওপর। নিতাই সুদেবের মামা, নিজের মামা, একেবারে মামলা না করিয়া আর কিছু তো সে করিতে পারিত। কোর্টে এখন মতির নামটি উঠিয়া পড়িবে। পরাণকে সাক্ষ্য দিতে যাইতে হইবে, সে এক কেলেঙ্কারি ব্যাপার। কিন্তু নিতাইয়ের সঙ্গে মামলার কথা শশী আলোচনা করিল না। বলিল, তোমার কাছে কিছু টাকা পাওনা আছে নিতাই, দেব ছোটবাবু, মাঘ মাসটা গেলেই শোধ করে দেব। শশী চিন্তিত হইয়া বলিল, মাঘ মাস? আচ্ছা, তাই দিও, কিন্তু লালির বাছুরটা তুমি পরাণকে দিলে না যে? লালি দুধ বন্ধ করেছে শুনলাম। লালির বাছুর পরাণকে দেব কেন ছোটবাবু? কেন, লালিকে বেচবার সময় কথা হয়নি প্রথম বাছুরটা পরাণ পাবে? না ছোটবাবু, এমন কথা হয়নি, পরাণ মিছে বলেছে। লালিকে আমি কিনেছি হারুদার ঠেয়ে, পরাণ কি জানে? শশী উদাস ভাবে বলিল, যাক, কথা না হয়ে থাকলে আর কি কথা। পরশু সের 6 দুধ পাঠিয়েও নিতাই বাড়িতে কি সব করবে বলেছিল। শশী চলিয়া যায়। নিতাই ডাকিয়া বলিল, ছোটবাবু শোনেন, বাজিতপুরে জামাইবাবুকে দেখলাম, কাল বিয়ানে এ গাঁয়ে আসবেন। কোন জামাইবাবু? মেজো। এ খবর শশী জানিত না। তাদের কোনো সংবাদ না দিয়া নন্দলাল গাঁয়ে আসিতেছে, ইহাতে আশ্চর্য সে হইল না। বিবাহের পরেই নন্দলাল শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক তুলিয়া দিয়াছে। কখনো চিঠি লেখে না, চিঠির জবাবও দেয় না। বিন্দু প্রথম চিঠি লিখিত স্বামীর আদেশের বিরুদ্ধে লুকাইয়া। নন্দলাল টের পাইবার পর বাপের বাড়ির সঙ্গে চিঠি লেখা সম্পর্কটুকু তাহাকে তুলিয়া দিতে হইয়াছে। একবার সে যে 2-4 বার দিনের জন্য বাপের বাড়ি আসিয়াছিল, তাও স্বামীকে লুকাইয়া। ব্যবসা উপলক্ষে নন্দলাল দিন 15 বোম্বে গিয়াছিল সেই সময়। এমন ব্যাপার বেশি দিন গোপন থাকিবার নয়। বোম্বে হইতে ফিরিয়া একদিন নন্দলাল স্ত্রীকে বলিয়াছিল, গাওদিয়ায় গিয়েছিলে? বিন্দু ভয়ে কাঁপে একটু হাসিয়া ব্যাপারটা উড়াইয়া দিবার চেষ্টা করিয়া বলিয়াছিল, একদিনের তরে গিয়াছিলাম, মোটে একদিন। বাবার যা অসুখের কথা শুনলাম। রাগ করেছো? ভ্যাংনা আয়া, লোকের বাচ্চা। গছাইয়া দেওয়াবো, প্রাণ ভয়ে গ্রহণ করাবো, লেখাপড়া, নাচ গান কিছু না জানাবো, জীবনের অপূরণীয় ক্ষতি। বিন্দুকে নন্দলাল ত্যাগ করে নাই কেন? কে বলিবে, হয়তো কর্তব্য জ্ঞান, হয়তো খেয়াল, হয়তো নির্বিবাদে ওকে লইয়া যা খুশি তাই করা যায় বলিয়া। নন্দলালের কাছে বিন্দুর এক ধরনের দাম আছে, কে বলিবে? বিন্দুকে নন্দলাল অত গহনা কাপড় দেয় কেন, সে আর এক রহস্য। বিন্দু কি ধার করা গহনা গায়ে দিয়া বাপের বাড়ি আসিয়াছিল? যাহা পাই নাই তাহাই পাইয়াছে, এই অভিনয়টুকু করিয়া যার জন্য, কে বলিবে? জীবনের অজ্ঞাত রহস্য গাওদিয়ার বিন্দুকে গ্রাস করিয়াছে। কলিকাতার অনামী রহস্য। কলিকাতায় থাকিবার পরিবার সময়ে শশী যাহা ভেদ করিতে পারে নাই, নন্দলাল এক প্রকার অপমানই করিত, কিন্তু শশী যাইতে ছাড়িত না। ভাই ফোঁটার দিন কবার বিন্দু তাহাকে ফোঁটা দিয়াছে। বিন্দুর গা ভরা গহনা সে দেখিতে পাইত না। না অন্তঃপুরে দৈনন্দিন সাদাসিধে জীবনে গহনার বোঝা বহিয়া বেড়াইতে বিন্দু ভালোবাসে না। চোখের আবিষ্কার কানে শোনা এই কৈফিয়ত শশীর কাছে মিথ্যা হইয়া যাইত। শশী ভাবিত, বিন্দু তবে সুখেই আছে। একটা ব্যাপার সে বুঝিত না, বাহিরে লোকের বুঝিবার মতো ব্যাপারও সেটা নয়। নন্দলাল ভিন্ন বাড়িতে বিন্দুকে রাখিয়াছে, বিন্দুকে একা। নন্দলালের পরিবার যে বাড়িতে 25 বৎসর বাস করিতেছে, বিন্দু সেখানে কতদিন বধূ জীবন যাপন করিয়াছিল, জিজ্ঞাসা করিলে বিন্দু সেই প্রশ্ন এড়াইয়া যায়। নূতন বাড়িতে কতদিন সে গৃহিণী হইয়া বাস করিতেছে তাও বলে না। ঝগড়াঝাঁটি হতে লাগলো, তাই চলে এসেছি। বিন্দু শুধু এই কৈফিয়ত দেয়, বলে বেশ আছি স্বাধীনভাবে। ওখানে এমন ঝগড়া করে এবং বলিয়া এমনভাবে হেসে যে মনে হয় যেন সত্যি বেশ আছে স্বাধীনভাবে। ঝি চাকরের অভাব নাই, সদরে একটা দাঁড়ানো আছে, ঘরগুলি দামি আসবাবে ভর্তি, বাড়াবাড়ি রকমের ভর্তি। বিন্দু যেন নন্দলাল বিলাসিতার চূড়ান্ত ব্যবস্থা করিয়া দিয়াছে। সারা বাড়িতে এসেন্সের গন্ধ।
নন্দলাল তাহা হইলে বিন্দুকে ভালোবাসে। বিন্দুর বাড়িতে গিয়া কতদিন শশী দেখিয়াছে। বিন্দুর ভাব অমায়িক, বিন্দু সদা সেদে। জিজ্ঞাসা করে জানিয়াছে নন্দলাল সেবেলা আসিবে না। আবার কতদিন গিয়া দেখিয়াছে বিন্দু অমায়িক নয়, রহস্যময়ী। বিন্দু মহাসমারোহের সঙ্গে প্রসাধনে ব্যাপৃত হইয়া আছে। কথা বলার সময় নাই, 1 ঘণ্টার মধ্যে নন্দলাল আসিবে। জীবনের অজ্ঞাত রহস্য বিন্দুকে গ্রাস করিয়াছে বৈকি। পরদিন শশী খালের ঘাটে গেল, যে ঘাটের হারুর মৃতদেহের সঙ্গে এক নৌকায় সে একটি সন্ধ্যা অতিবাহিত করিয়াছিল। সকালবেলা নন্দলাল আসিতেছে বাড়িতে। শশী এ কথা প্রকাশ করে নাই। নন্দলাল কখনো তাহাদের বাড়ি যাইবে না। কিন্তু শশী অনেকদিন বিন্দুর কোনো খবর পায় নাই। নন্দলালের কাছে বিন্দুর খবরটা জানিবার জন্যই সে খালের ঘাটে আসিয়াছে। গ্রামের মধ্যে একান্ত পর উদ্ধত ভগিনী প্রতিটির সঙ্গে আলাপ করা অসম্ভব। শশীর মনে আর একটা ইচ্ছা ছিল, সে এক অসম্ভব কল্পনা। বিন্দুর বিবাহের ব্যাপারটা শশী জানে, কিন্তু সে তো আজকের কথা নয়, প্রায় ইতিহাসে দাঁড়াইয়া গিয়াছে। এতকাল নন্দলাল রাগ করে গিয়াছিল, ভালো কথা, তাহার দোষ নাই। কিন্তু চিরজীবন অতীত ঘটনার জাবর কাটাইয়া চলিয়া লাভ কি? নন্দলাল তো আজ অনায়াসে গোপালকে ক্ষমা করিয়া ফেলিতে পারে। মনে করিতে পারে যে জোর জবরদস্তি নয়, সে নিজেই দেখিয়া পছন্দ করিয়া বিন্দুকে বিবাহ করিয়াছিল। গোপালের অপরাধে রাগ করিয়া আছে নন্দলাল, আর মাঝে পড়িয়া শাস্তি পাইতেছে বিন্দু। এটা উচিত নয়। বাপের বাড়ির সঙ্গে সম্পর্ক তুলিয়া দেওয়াটা বিন্দুর শাস্তি। শশী এই রকম মনে করে। নন্দলালকে সে আজ তাহাদের বাড়ি গিয়া উঠিতে অনুরোধ করিবে। আভাসে ইঙ্গিতে বুঝাইয়া দিবে গোপাল আজ 7 বছর অনুতপ্ত হইয়া আছে, আর কেন পায়, এবার মিটাইয়া ফেলো। তারপর নন্দলাল আসিল। সে আরো বুড়ো হইয়াছে, আরো বাবু হইয়াছে। অবস্থার অনুপাতে হিসাব করিলে সঙ্গের চাকরটি কিন্তু তাহার চেয়েও বাবু। এইটুকু খাল বাহিয়া আসিতে দুজনের জন্য নন্দলাল নৌকা ভাড়া করিয়াছে 10 জনের। হয়তো তাহার ডুবিয়া মরার ভয়। কলকাতার বাবু। খবর না দেওয়ার জন্য শশী কোনো অনুযোগ করিল না। বলিল, কলকাতা থেকে বেরিয়েছ কবে? বিন্দু শশীর 1 বছরের ছোট, সেই হিসেবে নন্দলালের সেও গুরুজন। পরশু। বিন্দু ভালো আছে? ভালো থাকবে না কেন? কি জবাব? নন্দলালকে সামনে দেখিয়া তাহার কথা শুনিয়া শশীর কল্পনা নিভিয়া আইসিতেছে। রাগ, প্রতিহিংসা এইসব যে মানুষের অবলম্বন, সহজে ওসব সে ছাড়িতে চায় না। ছাড়িলে বাঁচিবে কি লইয়া? খবর পেলাম আজ সকালে তুমি পৌঁছবে। বাবা বললেন, ঘাটে যা শশী, বাবুদের গাড়িটা নিয়ে যা, সঙ্গে করে নিয়ে আসবি। নিজেও আসতেন, আমি বারণ করলাম। বাতে কষ্ট পাচ্ছেন, কতক্ষণ ঘাটে অপেক্ষা করতে হবে তারও কিছু ঠিক নেই। তুমি আসছো শুনে বাড়িতে হইচই পড়ে গেছে। নন্দলাল বলিল, মোটরটা কার? শশী বলিল, শীতল বাবুর ভাই বিমল বাবুর, ওরাই জমিদার। শীতল বাবু লোক কেমন? প্রশ্ন শুনিয়া শশী একটু বিস্মিত হইল। বেশ লোক, খুব ধর্মচর্চা করেন। এখানে দাঁড়িয়ে কি হবে? তোমার চাকরকে বলো জিনিস গাড়িতে তুলুক, নৌকা ছেড়ে দাও, আমাদের নৌকায় ফিরে যাবে। নন্দলাল মাথা নাড়িল। আমি এই বেলায় ফিরবো শশী? আজ কাজ শেষ করে তোমাদের বাড়ি যাওয়ার সুবিধে হবে কি না? মানে হয়তো সময় পাবো না। না, হয়তো কেন সময় পাবো না? শশী এই অপমান হজম করিল। আজ তোমাকে ফিরতে দিচ্ছে কে? সবাই আশা করে আছে নন্দ, আমাকে ফিরতেই হবে। বাজিতপুরে কাজ ফেলে এসেছি, শীতলবাবুর সঙ্গে দেখা করেই আবার নৌকা খুলব। শীতলবাবুর কাছে তাহার কি প্রয়োজন জিজ্ঞাসা করিতে নন্দলাল একটা হাসা জবাব দিল যে বাজিতপুরে শীতলবাবুর কিছু জমি কিনিবে। কথা কহিতেও নন্দলালের যেন কষ্ট হইতেছিল। কেন, কি বৃত্তান্ত? শশী তাহা কিছুই জিজ্ঞাসা করিল না। নিজেকে তাহার গোমস্তা মনে হইতেছিল নন্দলালের। বেশ, কাজ থাকলে তোমায় আটকাবো না। এই বেলাটা থেকে খাওয়া দাওয়া করে বিকেলে রওনা দিও বলিয়া শশী যোগ দিল। বাবা নিজে আসতেন নন্দ, আমি বারণ করলাম। কিন্তু নন্দর সুবিধা হইবে না, সময় নাই। তখন শশী বলিল, ও আচ্ছা। তাহার রাগ হইতেছিল, মনে জ্বালা ধরিয়া গিয়াছিল। টিনের জ্বালাটার একধারে চণ্ডী ছোকরা কেরোসিন কাঠের ওপর রেকাবি ভরা পান সাজাইয়া রাখিয়াছে, আর কয়েক প্যাকেট লাল নীল কাগজে মোড়া বিড়ি। চণ্ডী নিচে কাছে গিয়া হাঁ করিয়া বাবুদের গাড়িটি দেখিতেছে, গাউদিয়ার মোটর গাড়ি। নন্দ
থাকিয়া থাকিয়া গাড়িটার দিকে যাইতেছিল, কিন্তু শশীর সঙ্গে এই মাত্র সে সম্পর্ক চুকাইয়া দিয়াছে। গাড়িটা আনিয়াছে শশী। নন্দলাল তাই বলিল, শীতলবাবুর বাড়ি কত দূর? গায়ের শেষে। তবে তো কম দূর নয়, ঘোড়ার গাড়ি টাড়ি পাওয়া যায়? চাকরটাকে পাঠিয়ে দিই, ডেকে আনুক। ঘোড়ার গাড়ি পাওয়া যাবে না, এই গাড়ি বাবুদের বাড়ি ফিরে যাচ্ছে, তুমি ইচ্ছে করলে যেতে পারো। রসিকবাবুর বাগানের একটা গাছের দিকে শশী দৃষ্টি নিবদ্ধ করিয়া রাখিয়াছিল। এবার সে আবার চণ্ডীর দোকানের দিকে চাহিল। নন্দ কি ভাবিল বলা যায় না, বলিল, সময় থাকলে তোমাদের বাড়ি যেতাম শশী, সময় না থাকলে আর কথা কি। সেইখানে ইতি। নৌকায় গিয়া সুটকেস হইতে আয়না চিরুনি বাহির করিয়া নন্দ চুলটা ঠিক করিয়া লইল। পানের কৌটো লইতে হইতে দুটা পান, জর্দার কৌটো হইতে খানিকটা জর্দা মুখে দিল। গায়ে দামি আলনটা